হ্যালো গাইস, সো গুড আফটারনুন। তো আমরা আজকে আমাদের দ্বিতীয় ভিডিওতে চলে এসেছি স্টুডেন্ট। তো এটা তোমরা জানো, এটা তোমাদের 11-12 এর ক্লাস, যেটা ইজি টু লার্নিং স্কুল থেকে তোমরা দেখতে পাবে। এবং এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সাবজেক্টই পুরো কমপ্লিট করানো হচ্ছে 11-12 এর সিলেবাসটা। 11 এরটা তো পুরো কমপ্লিট করিয়েছি আমরা, তোমরা এর আগেও দেখেছো। আমরা পুরো কনসেপ্ট পড়িয়েছি, এক্সারসাইজ করিয়েছি এবং এবিটি কোশ্চেন পেপারও সলভ করেছি। তো 12 এর ক্ষেত্রেও আমরা কোনো রকম ভাবে কোনো কিছু কম্প্রোমাইজ করব না, পুরোটাই শেখাবো। এবং কেন এই কথাটা বলছি, কারণ ডেভিস স্যার, তোমাদের প্রিয় ডেভিস স্যার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই কমপ্লিট কোর্সটা নিয়ে এসেছে। এবং এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু কমতি রাখেনি। মানে এখানে এক্সারসাইজ সলভ করানো, স্টুডেন্টের ডাউট ক্লিয়ার করানো, এবং এছাড়াও যে তোমাদের এবিটি এর কোশ্চেন পেপার সেটাও সলভ করানো নিয়ে কোনো রকম কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। তাহলে এখানে ব্যাপারটা আমরা বুঝতে পারছি স্যার, যে আমরা এখানে কি ক্লাসের জন্য পড়তে এসেছি, 11-12 এর সায়েন্সের ক্লাসের জন্য পড়তে এসেছি। কোন চ্যানেল থেকে আমরা 11-12 এর সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্লাস দেখতে পারবো? ইজি টু লার্নিং এর যে স্কুল আছে, স্কুল চ্যানেলটা থেকে। এবং সেখানে আমরা যে কন্টেন্টটা পাবো সেটা কমপ্লিটলি ফ্রি, সেখানে কোনো রকম কোনো পয়সা লাগবে না। এবং এরকম না যে দুটো ভিডিও দেখার পরে আমরা বলবো যে তোমরা কোর্সে জয়েন করো। পুরোটাই সম্পূর্ণ 11-12 এর পুরো কোর্সটাই আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পড়াচ্ছি। 11 অলরেডি কমপ্লিট করে দিয়েছি এবং 12 আমরা স্টার্ট করেছি। এবং সেখানেও আমরা চেষ্টা করব পুরো জিনিসটা যেন প্রপার টাইমের মধ্যে সমস্ত জিনিসগুলো যেন কমপ্লিট হয়, উইথ এক্সারসাইজ, উইথ এবিটিএ কোশ্চেন পেপারের সমস্ত কোশ্চেন। ঠিক আছে, তো চলো আজকে আমরা প্রথম ক্লাসে তো দেখে নিলাম যে ম্যাট্রিক্স কাকে বলে। তোমাদেরকে আমি বলেছিলাম যে একটুখানি তোমাদের রিকোয়েস্টও করেছিলাম যে একটু অ্যাডজাস্ট করো। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কি, ম্যাট্রিক্সের বীজগাণিতিক অপারেশন, বা আমরা যেটা বলি ম্যাট্রিক্সের কি, ম্যাট্রিক্সের অ্যালজেব্রিক অপারেশন। তো দুটো ম্যাট্রিক্সের কখন আমরা অ্যালজেব্রিক অপারেশন করতে পারবো? দেখো, দুটো ম্যাট্রিক্স হচ্ছে, একটা এ ম্যাট্রিক্স এবং একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এক সেকেন্ড, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্স পরস্পর যদি সমান হয়, মানে দুটো ম্যাট্রিক্স কখন তোমার সমান হবে, বা যেটাকে আমরা ইকুয়ালিটি অফ আ ম্যাট্রিক্স বলি। দেখো, দুটো ম্যাট্রিক্স তখনই সমান হতে পারে যদি এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে সমান হয়, এবং এই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম এই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের সাথে সমান হয়। তবেই কিন্তু দুটো ম্যাট্রিক্সকে পরস্পরের সমান বলতে পারি। মানে এ ম্যাট্রিক্সটা আমাদের কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ অফ আই জে, ঠিক আছে, এখানে দেওয়া আছে এম ইন্টু এন। আর এখানে আমাদের বি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সেখানে আমাদের বি ম্যাট্রিক্সের কি দেওয়া আছে, বি ম্যাট্রিক্সের দেওয়া আছে পি ইন্টু কিউ। তাহলে তোমাকে দেখতে হবে যে এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের সাথে কখন ইকুয়াল হবে। এই ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের সাথে তখনই ইকুয়াল হবে যদি এই ম্যাট্রিক্সের এম এই ম্যাট্রিক্সের পি এর সাথে ইকুয়াল হয়। মানে প্রথম ম্যাট্রিক্সের সারি যদি সেকেন্ড ম্যাট্রিক্সের সারির সাথে ইকুয়াল হয়, বা প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে, মানে প্রথম ম্যাট্রিক্সের যদি স্তম্ভ দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে সমান হয়, তবেই আমরা বলতে পারি এ আর বি ম্যাট্রিক্স পরস্পরের সমান হবে। তাহলে এ আর বি ম্যাট্রিক্স যদি একই ক্রমের ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, তবেই কিন্তু আমরা এ ইজ ইকুয়াল টু বি লিখতে পারি। তো বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো ফলো করব, কারণ এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ করতে সমস্যা হয়ে যাবে। তো আই এন্ড জে এর প্রতি জোড়া মানের জন্য এ আই জে ইকুয়াল টু বি আই জে হয়। তার মানে আমরা বলতে পারছি, কি বলতে পারছি, যদি এই কন্ডিশনটাই হয় তাহলে এ ম্যাট্রিক্সের A11 বি ম্যাট্রিক্সের B1 এর সাথে ইকুয়াল হবে, এ ম্যাট্রিক্সের A12 বি ম্যাট্রিক্সের B12 এর সাথে ইকুয়াল হবে, এ ম্যাট্রিক্সের A21 বি ম্যাট্রিক্সের B21 এর সাথে ইকুয়াল হবে, আর এ ম্যাট্রিক্সের A22 বি ম্যাট্রিক্সের B22 এর সাথে ইকুয়াল হবে। তো এই কন্ডিশনটা এক এবং একমাত্র পসিবল যদি কি হয়, যদি এই পার্টিকুলার কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করে। এবার আমরা আসছি, তাহলে এইগুলো তো আমরা বুঝতে পারলাম। এটাকে আমরা বাংলাতে কি পড়ছি দেখো, অন্যথায় দুটো ম্যাট্রিক্সকে পরস্পরের সমান বলা হবে যদি তারা একই ক্রমের হয়। তার মানে দুটো ম্যাট্রিক্স যদি একই ক্রমের হয় তবে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা কি করতে পারবো, দুটো ম্যাট্রিক্সকে আমরা সমান বলতে পারবো। এবং দুটি ম্যাট্রিক্স এ এবং বি হলে তারা এই সমতা যে রুলটা আছে সেই রুলটা তারা ফলো করবে। বাট অন্যথায় যদি দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান না থাকে, সেই ক্ষেত্রে স্পষ্টতই আমার এই এ আর বি ম্যাট্রিক্স কখনো ইকুয়াল হবে না।
ফর এক্সাম্পল এ ম্যাট্রিক্সের আমার 2x3 আছে, বাট বি ম্যাট্রিক্সের আমার 3x1 আছে, তাহলে এরা দুজন কিন্তু কখনোই সমান ম্যাট্রিক্স হবে না। এদের দুজনকে কিন্তু আমরা সমান ম্যাট্রিক্স বলতে পারবো না, কারণ এর যে নাম্বার অফ রোজ আছে এর নাম্বার অফ রোজের সাথে ইকুয়াল হচ্ছে না, এর নাম্বার অফ কলাম এর নাম্বার অফ কলামের সাথে ইকুয়াল হচ্ছে না। তাহলে এ আর বি ম্যাট্রিক্স কিন্তু পরস্পরের সাথে সমান বা অনুরূপ নয়। অনুরূপ ম্যাট্রিক্স তখনই এই দুটোকে বলতে পারবো যদি এরা পার্টিকুলার কন্ডিশন ফলো করে, যে কন্ডিশনটা আমরা দেখলাম। ঠিক আছে, এর উপরে একটা ছোট্ট অঙ্ক আমি তোমাদেরকে দেখাই বা আমি বলি যে কেমন ধরনের কোশ্চেন স্যার এর উপরে দিতে পারে। ফর এক্সাম্পল তোমাকে বললো, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে 2x2 এর একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেখানে দেওয়া আছে x + 3 ধরো লেটসে তোমাকে দেওয়া আছে x + 3, ঠিক আছে, আর এখানে দেওয়া আছে 6 0, এখানে দেওয়া আছে হচ্ছে x + 1, আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে ধরো সরি এরকম না, আমি তোমাদেরকে আরো ইজি করে বোঝাচ্ছি। চলো, দেওয়া আছে ধরো x + 1, এটা 2, এটা 2, এটা 2x, ঠিক আছে, এটা হচ্ছে y, এটা 2, আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে ধরো লেটসে দেওয়া আছে হচ্ছে -4, ঠিক আছে, 2 দেওয়া আছে ধরো এটাও 2, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে 6, ঠিক আছে, এইটা আছে। তাহলে এই দুটো ম্যাট্রিক্স সলভ করতে বললো। ফর এক্সাম্পল আমি এটাকেও বাদ দিয়ে দিচ্ছি, ধরো এটাও বাদ, এটা 6 আছে। তোমাকে বললো এই দুটো ম্যাট্রিক্স থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করো। তাহলে আমরা প্রথমে দেখবো এই দুটো ম্যাট্রিক্স একে অপরের সাথে পরস্পর সমান কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার, এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে বি ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল, আবার এই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বা তোমার হচ্ছে স্তম্ভর সাথে সমান। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের x + 1টা কার সাথে ইকুয়াল হবে, বি ম্যাট্রিক্সের -4 এর সাথে। এই ম্যাট্রিক্সের 2y-টা কার সাথে ইকুয়াল হবে, বি ম্যাট্রিক্সের a12 সাথে, ঠিক আছে, আর এ ম্যাট্রিক্সের a21 বি ম্যাট্রিক্সের a2 এর সাথে সমান, এ ম্যাট্রিক্সের a22 সাথে বি ম্যাট্রিক্সের b22 ও সমান। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা ইজিলি সলভ করতে পারবো x আর y এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কি পাবো, x এর ভ্যালু পাবো -5 আর y এর ভ্যালু কত পাবো 1। তাহলে এই রকম ভাবে আমরা কিন্তু এই কনসেপ্টগুলোকে বিভিন্ন ধরনের অঙ্কেতে ব্যবহার করব। ঠিক আছে, এই হলো বেসিক ফান্ডামেন্টাল জায়গাগুলো বা বেসিক আইডিয়াগুলো, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট কনসেপ্টে আসি। নেক্সট হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং একটা স্কেলারের গুণ। মানে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে যদি একটা ম্যাট্রিক্সকে গুণ করা হয়, সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট ওই কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে গুণ হয়ে যায়। মানেটা কেমন, মানেটা একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা আমাদের স্যার কি বলতে চাইছে। ধরো কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু কে আছে, সেটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো কোনো ম্যাট্রিক্সকে, সেই ম্যাট্রিক্সের ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট মানে পদগুলো কিন্তু ওই কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই হবে। মানে বলতে চাইছি ধরো আমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে, এ বি সি ডি। এবার এই এ ম্যাট্রিক্সকে আমি যদি কে দিয়ে গুণ করি, তাহলে ডেফিনেটলি আমার এই ম্যাট্রিক্সটা প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু কে দিয়ে গুণ হয়ে যাবে। মানেটা কি, মানেটা হচ্ছে স্যার আমার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু কে দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কে, কে বি, কে সি, কে ডি পাবো। বুঝতে পারলে? তাহলে আমরা যদি কোনো একটা স্কেলার কোয়ান্টিটি, অবশ্যই মাথায় রাখবে কোনো স্কেলার কোয়ান্টিটি, তাহলে কোনো স্কেলার কোয়ান্টিটি দিয়ে কোনো ম্যাট্রিক্সকে যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে সেই স্কেলার কোয়ান্টিটি যেটা থাকবে সেইটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে গুণ হবে, প্রত্যেকটা পদের সাথে গুণ হবে, এবং গুণ হওয়ার পরে যে রেজাল্টটা দেবে সেইটা তোমার একটা নতুন ম্যাট্রিক্স ফর্ম করবে। ফর অ্যান এক্সাম্পল, তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সেই ম্যাট্রিক্সটাকে বলা হয়েছে যে ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কি, ম্যাট্রিক্সটা দেওয়া আছে ধরো তোমার 2x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা একটা তোমার আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আশা করছি আগের থেকে আমি বাংলা এবং ইংলিশ টার্মগুলোর সাথে সরগর হয়ে গেছি, তোমরা বুঝতেই পারছো। এবার আমাদের বলেছে যে তোমাকে বার করতে হবে 5 × a, মানে 5 × a বার করতে হবে। তার মানে আমি কি করব, এই পুরো ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে কাকে গুণ করব, ম্যাট্রিক্সটাকে গুণ করা মানে ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু 5 দিয়ে গুণ করা। কেমন ঘটনাটা ঘটবে একটু দেখো।
ব্যাপারটা এরকম দাঁড়াবে, 5 দিয়ে আমি 2 কে গুণ করলাম, 5 দিয়ে আমি -3 কে গুণ করলাম, 5 দিয়ে আমি 4 কে গুণ করলাম, 5 দিয়ে আমি 1 কে গুণ করলাম, 5 দিয়ে আমি 5 কে গুণ করলাম, 5 দিয়ে আমি 6 কে গুণ করলাম। ঠিক আছে, তাহলে ফাইনালি আমার রেজাল্ট কি দাঁড়াবে? ফাইনালি যে রেজাল্ট দাঁড়াবে সেটা হবে 10, সেটা হবে -15, সেটা হবে 20, সেটা হবে 5, সেটা হবে 25, -30। তো ফাইনাল অ্যান্সার কিন্তু আমার এইটাই দাঁড়াবে। তাহলে এইটাই বোঝা গেল। হ্যাঁ, বোঝা গেল। আচ্ছা, তাহলে স্যার কোনো যদি আমি মাল্টিপ্লাই যদি কোনো নেগেটিভ নাম্বার দিয়ে করি, তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে যদি এখন নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে আমার কি হতো? প্রত্যেকটা এলিমেন্ট আমার নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই হতো, তাই না? তাহলে কি হয়ে যেত দেখো, তোমার এইটা এই ম্যাট্রিক্সটা তোমার মাল্টিপ্লাই হলে -2 +3 -4 -1 -5 +6, এইটা আমার অ্যান্সার আসতো। তাহলে আমার নেগেটিভ অফ এ কি বলে? নেগেটিভ অফ এ কোন একটা ম্যাট্রিক্সে কিন্তু এরকম ভাবে নাও বলতে পারে যে নেগেটিভ অফ এ বার করো। নেগেটিভ অফ এ মানে তুমি কোনো ম্যাট্রিক্সটার সাথে যখন কোনো স্কেলার কোয়ান্টিটি হিসেবে তুমি -1 নিচ্ছ এবং সেই ম্যাট্রিক্সটার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছ, সেটাকে নেগেটিভ অফ এ বলা হয়। তো কোনো ক্ষেত্রে অঙ্কে, ভাষাতে এরকম নেগেটিভ অফ এ যখনই কোনো কোশ্চেনে পাবে, তার মানে তোমরা বুঝে নেবে যে ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সটার সাথে যে স্কেলার কোয়ান্টিটি আমাদেরকে মাল্টিপ্লাই করার কথা বলেছে সেটা অবশ্যই -1। ঠিক আছে, তো এটাকে আমরা নেগেটিভ অফ এ বা ধনাত্মক ম্যাট্রিক্স বলি, না সরি ধনাত্মক নয়, ধনাত্মক মানে বাংলায় হয় হচ্ছে পজিটিভ, ঋণাত্মক ম্যাট্রিক্স বলি। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলবি? নেগেটিভ অফ এ ম্যাট্রিক্স, বা আমরা এটাকে কি বলি? ঋণাত্মক ম্যাট্রিক্স। তো নেগেটিভ অফ এ ম্যাট্রিক্স বা ঋণাত্মক ম্যাট্রিক্স আমরা তখনই বলি যখন আমরা কোনো ম্যাট্রিক্সকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, তো এইটা আমরা বুঝতে পারলাম। চলো নেক্সট আসছি। নেক্সট হচ্ছে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ আর বিয়োগের অপারেশন। তো সবার প্রথমে দুটো ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ হতে হলে তাদের দুজনের অবশ্যই কি হতে হবে? ম্যাট্রিক্স দুটো সেম অর্ডারের হতে হবে। সবার প্রথমে মাথায় রাখতে হবে যে ম্যাট্রিক্স দুটো যেন সেম অর্ডারের থাকে, এ আর বি যেন উভয় ম্যাট্রিক্স যেন সেম অর্ডারের থাকে, মানে সেম মানে কি বলবো, একই ক্রমে থাকে। যদি একই ক্রমের মধ্যে থাকে তবেই কিন্তু এ আর বি ম্যাট্রিক্সকে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারি। ঠিক আছে, তাহলে ফর অ্যান এক্সাম্পল আমি নিচ্ছি, এ ম্যাট্রিক্স আমার কাছে কি আছে? এ অফ আই জে এম ক্রস এন। ঠিক আছে, আর বি হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে বি অফ আই জে এম ক্রস। যদি এইটা এর সাথে ম্যাচ করে তবেই এ প্লাস বি সম্ভব। এ প্লাস বি মানে আর কিছুই না স্যার, এ প্লাস বি মানে কি স্যার? এ প্লাস বি মানে হচ্ছে স্যার একটা নতুন ম্যাট্রিক্স সি তৈরি হবে, সেটা মানে হচ্ছে এ অফ আই জে প্লাস বি অফ আই জে যোগফল, এবং সেই যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সটা আমরা সি ম্যাট্রিক্স আকারে পাবো। তাহলে বোঝা গেছে? তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা তৈরি করলাম। যে ম্যাট্রিক্সটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটা সমান ক্রমের হতে হবে। যদি সমান ক্রমের থাকে তবেই কিন্তু এ প্লাস বি ম্যাট্রিক্সকে সাম করা সম্ভব, বা সমষ্টি বার করা সম্ভব। আচ্ছা, এবার যদি বলে যে তোমাদেরকে এ মাইনাস বি করা, দেখো ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি এ মাইনাস বি অপারেশনটা হয় না, কিন্তু ম্যাট্রিক্সে, তার মানে তুমি স্যার কি বলতে চাইছো? তার মানে আমি বলতে চাইছি এ প্লাস বি করবো, কিন্তু আমরা যদি বি কে যদি নেগেটিভ অফ বি আকারে রিপ্রেজেন্ট করি তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? এটা একটা সাবট্রাকশন অপারেশনের মতো লাগছে, কিন্তু দুটো ম্যাট্রিক্সে বেসিক্যালি আমরা যেটা করি অ্যাডিশনই করি। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা লিখলাম প্লাস বি, কিন্তু আমরা এখানে কি করছি? -1 ইন্টু বি নিচ্ছি, মানে নেগেটিভ অফ বি ম্যাট্রিক্স নিচ্ছি, যেটা কিনা রিপ্রেজেন্ট করে দিচ্ছে এ মাইনাস বি কে। তাহলে ব্যাপারটা সেই একই ঘটনা, এ ইজুকাল টু আমরা নিলাম এ অফ আই জে, ঠিক আছে, এম ক্রস এন, এবং বি যে ম্যাট্রিক্সটা নিচ্ছি সেটা আমার কি হচ্ছে? বি অফ আই জে এম ক্রস এন। এবার দেখো, এবার যখন আমরা করছি তখন কি করছি? এ প্লাস -1 ইন্টু বি লিখছি। তার মানে কি? তার মানে হচ্ছে এ অফ আই জে, ঠিক আছে, এ অফ আই জে প্লাস -1 ইন্টু বি অফ আই জে, যতগুলো টার্ম থাকবে তার সাথে আমরা -1 কে মাল্টিপ্লাই করে দেবো, করে যে এবার প্রত্যেকটা এ
ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে যখন বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের আমরা সাম করব, বেসিক্যালি ওই রিপ্রেজেন্টেশনটা আমাদের কি দেবে, আমাদের বেসিক্যালি দেবে হচ্ছে সাবট্রাকশন অপারেশন। ঠিক আছে, তার মানে ব্যাপারগুলো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি a মাইনাস বি কে আমরা এইভাবে লিখছি। দেখো উদাহরণস্বরূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের সামই করছি, কিন্তু যেহেতু আমরা নেগেটিভ অফ বি ম্যাট্রিক্স নিয়ে কাজটা করছি, তাই জন্য এইটাকে আমরা মূলত বিয়োগ অপারেশন বা বিয়োগ তোমার কি বলবো প্রক্রিয়া বলে থাকি ম্যাট্রিক্সের ভাষায়। ঠিক আছে, বাট মূলত জিনিসটা ঘটনাটা এরকমই ঘটছে। ওকে, এই জিনিসটা তোমরা বুঝতে পারলে, উদাহরণস্বরূপ জিনিসটা হলো এইরকম। তাহলে আমরা বুঝতে পারলাম, তার মানে বেসিক্যালি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে বি ম্যাট্রিক্সের পদগুলোকে এ ম্যাট্রিক্সের অনুরূপ পদগুলো থেকে বিয়োগ করলে আমরা a মাইনাস বি পাই। ঠিক আছে, হয়ে গেল। চলো নেক্সট আমরা আসছি ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়ার ধর্মাবলী। কি কি ধর্ম আমাদের মেনটেন করতে হবে, সেই ধর্মগুলো আমাদের মানতে হবে। ফার্স্ট যে ধর্মটা আমাদের মানতে হবে, যে ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়াকে আমরা একটা বিনিময় প্রক্রিয়া বা আমরা কমিউটেটিভ ল বলি। এই লটা মানে কি, মানে হচ্ছে আমি যদি এখন a প্লাস বি করি বা b প্লাস a করি, ব্যাপারটা এক। মানে আমি যদি পজিশন এক্সচেঞ্জ করি, মানে বি ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্সের যোগ করি, বা আমি যোগ প্রক্রিয়াটা a ম্যাট্রিক্সের সাথে b ম্যাট্রিক্সের করি, রেজাল্ট অলওয়েজ সেম আসে। তাই জন্য এই রুলটাকে কমিউটেটিভ রুল বলে, এবং এই রুলটা ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়া ফলো করে থাকে বা ধর্মাবলীগুলো মেনটেন করে থাকে। তাহলে প্রথম যে রুলটা হলো কি, a প্লাস বি বি প্লাস এর সাথে সমান হয়। দেখা যাচ্ছে মনে করো এখানে a অফ i যে আছে, ঠিক আছে, আর এখানে হচ্ছে b অফ i যে আছে। এই দুটোকে আমরা সেম কেন বলছি, দেখো আমি একটু আগেই দেখিয়েছিলাম a প্লাস বি মানে হচ্ছে a অফ i যে প্লাস b অফ i যে তোমার। ঠিক আছে, এবার সেইটা যদি আগে b অফ i যে পরে a অফ i যে লেখো, ব্যাপারটা কিন্তু একই হয়। তাহলে যোগ প্রক্রিয়া বিনিময় নিয়মকে অবলম্বন করেই চলে, এইটা হচ্ছে প্রথম কথা। তাহলে কমিউটেটিভ ল কিন্তু যোগ প্রক্রিয়া মেনে চলে। অ্যাসোসিয়েটিভ ল মানে কি, যদি তোমাদের কোনো ক্ষেত্রে এইরকম ভাবে থাকে যে তোমাদের দেয়া আছে a প্লাস বি ব্র্যাকেটে রয়েছে প্লাস সি, তো তোমরা আগে a প্লাস বি এর অপারেশন করে সি কে অ্যাড করো, বা তোমরা আগে বি প্লাস সি কে যোগ করে এর সাথে তোমরা যোগ করে দাও, ব্যাপারটা কিন্তু একই দাঁড়াবে। দেখো এখানে a ম্যাট্রিক্সের রেসপেক্টে, বি ম্যাট্রিক্সের রেসপেক্টে এবং সি ম্যাট্রিক্সের রেসপেক্টে আমরা রিপ্রেজেন্টেশন নিয়েছি। তুমি যদি এই দুটো জিনিসকে ম্যাচ করাও, তুমি দেখবে বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সের যোগ করে তার সাথে a ম্যাট্রিক্সের যোগ করলে যা রেজাল্ট আসছে, a ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সকে যোগ করে তারপরে যে রেজাল্ট আসছে তাকে সি ম্যাট্রিক্সের সাথে যোগ করলে সেমই আসছে। তাহলে আমরা এটা দেখলাম যে ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়া তোমার অ্যাসোসিয়েটিভ ল, মানে যেটাকে বলা হয় হচ্ছে কি সংযোগ নিয়মকেও কিন্তু অবলম্বন করে এগোতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো সংযোগ নিয়ম এবং বিনিময় নিয়ম এই দুটোই কিন্তু ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়াতে করা সম্ভব। এবার আমরা আসি যে দুটো ম্যাট্রিক্সের সাথে যদি একটা স্কেলার কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করা হয়, তার মানে কোনো স্কেলার ভ্যালুকে যদি দুটো ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করা হয়, তাহলে কিন্তু এই স্কেলার কোয়ান্টিটিটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে দুটোর মধ্যে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যদি কোনো একটা স্কেলার কোয়ান্টিটিকে যদি আমরা a প্লাস বি দুটো ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করি, তাহলে এই স্কেলার কোয়ান্টিটি কিন্তু a এর সাথেও মাল্টিপ্লাই হবে, b এর সাথেও হবে, তার মানে কে a প্লাস কে বি হবে। বুঝতে, এই নিয়মটাই হচ্ছে তৃতীয় নম্বর নিয়ম, যে বলছে যদি দুটো a আর b যদি দুটো ম্যাট্রিক্স একই ক্রমের হয় এবং সেই দুটো ম্যাট্রিক্সের সমষ্টিকে যদি আমরা একটা কোনো স্কেলার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কিন্তু সেটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। মানে কে এর সাথেও মাল্টিপ্লাই হবে, কে বি এর সাথেও ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই হবে, এবং হওয়ার পরে এদের দুজনের যে সমষ্টি বেরোবে সেটা কিন্তু এর সাথে সমান হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো প্রত্যেক m ক্রস n ক্রমের ম্যাট্রিক্সের এর জন্য একই ক্রমের শূন্য ম্যাট্রিক্স পাওয়া যেতে পারে। ঠিক আছে, মানে কি, মানে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমি শূন্য ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, সেই ম্যাট্রিক্সটাই রিটার্ন দেয়। ঠিক আছে, তো শূন্যকে আগে যোগ করো, শূন্যকে পরে যোগ করো, শূন্য ম্যাট্রিক্সকে আগে রাখো বা শূন্য ম্যাট্রিক্সকে পরে রাখো, তুমি যে কোনো ম্যাট্রিক্সের সাথে মনে রাখবে শূন্য ম্যাট্রিক্সকে যোগ করলে যোগ প্রক্রিয়ায় যদি অন্তর্ভুক্ত করো, তাহলে কিন্তু তুমি সেই ম্যাট্রিক্সটাই রিটার্ন পাও। কোন ম্যাট্রিক্সটা, যেই ম্যাট্রিক্সের শূন্য ম্যাট্রিক্স নয়। তাহলে শূন্য ম্যাট্রিক্সের সাথে যোগ প্রক্রিয়ায় যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ করি, তো আমরা সেই ম্যাট্রিক্সটাই পাবো। যদি সেটা শূন্য ম্যাট্রিক্স না হয়,
এই ব্যাপারটা মাথায় রাখবে, ঠিক আছে। 5 নম্বর রুল কি, 5 নম্বর যে শর্তাবলী রয়েছে আমাদের যোগ প্রক্রিয়ায় সেটা কি বলছে, সেটা বলছে যে যে এ বি সি যদি একই ক্রমে 3টে ম্যাট্রিক্স হয়, যদি এ বি সি একই ক্রমে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এতগুলো রুলের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট রুল আমি এটা বলবো, কারণ এই ধরনের কোশ্চেন গুলো মানে তোমরা যখন WBJEE প্রিপারেশন নেবে বা আমাদের কাছ দিয়ে নেবে এবং আমরা যখন করাবো তখন দেখবে একটুখানি ভালো আর একটুখানি স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেনে এই 4টে রুলের মধ্যে 5 নম্বর রুলটাকে বেশি প্রয়োগ করা হচ্ছে এবং বেশি কোশ্চেন ফ্রেম করছে এইটার উপরে। বলছে যদি 3টে ম্যাট্রিক্স যদি একই ক্রমের হয়, যদি 3টে ম্যাট্রিক্স একই ক্রমের হয়, তাহলে যদি আমরা a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি লিখে দিই, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের সাথে সমান হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের আর ওই যে প্রথম নিয়মটা শিখিয়েছিলাম যে প্রত্যেকটা ক্রম চেক করব, সেখানে A1 এর সাথে B1 কম্পেয়ার করব, অত কিছু করারই দরকার নেই। তা আমরা যদি মাথায় এটাই রাখবো, যদি ABC 3টেই একই ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে ডাইরেক্টলি এই রিলেশন থেকে আমরা বলতে পারি A B এর সাথে সমান হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধর্মাবলী বা শর্তাবলী, যেগুলো মেনটেন করেই শুধুমাত্র যোগ প্রক্রিয়া ম্যাট্রিক্সের করা সম্ভব, আদারওয়াইজ নয়। চলো, যোগ প্রক্রিয়া করা সম্ভব, ঠিক আছে, বারবার বলছি। আচ্ছা স্যার, বিয়োগ প্রক্রিয়ার জন্য কি আলাদা করে কিছু বলার নেই? না, কারণ আমি তো আগেই বলেছি যে বিয়োগ প্রক্রিয়া মানে অ্যাকচুয়ালি কিছুই নয়, মানে হচ্ছে তুমি নেগেটিভ অফ বি কে ইন্ট্রোডিউস করছো, আর কিচ্ছু নয়। তুমি বেসিক্যালি যোগ প্রক্রিয়ায় মেনটেন মানে যোগ প্রক্রিয়ায় মেনটেন করছো, কিন্তু তুমি এখানে যে বিটা নিচ্ছ ওটা নেগেটিভ অফ বি কে নিচ্ছ, ব্যাস, আর কিচ্ছু না। এবার আমরা আসি দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তো দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কখন সম্ভব? দেখো, যদি তোমার দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, তাহলে একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের আমরা যে ক্রমটা সেটা m ক্রস n লিখলাম, আর বি ম্যাট্রিক্সের যে ক্রমটা সেটা আমরা p ক্রস q লিখলাম। এবার বুঝতে হবে যে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের সাথে কখন মাল্টিপ্লাই করবে বা কখন এই ম্যাট্রিক্সটার অস্তিত্ব থাকবে। যদি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, তার মানে এ ম্যাট্রিক্সের যদি স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের রো মানে সারির সাথে ম্যাচ করে, তার মানে কি বলছি, ইফ দ্য নাম্বার অফ কলামস ইন এ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য নাম্বার অফ রো ইন বি, তাহলে আমি কি বলছি, ইফ দ্য নাম্বার অফ কলাম ইন এ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য নাম্বার অফ রো ইন বি, তাহলেই কিন্তু একমাত্র এ এবং বি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলে তার একটা অস্তিত্ব পাওয়া যাবে বা তার অস্তিত্ব আছে। তাহলে সবসময় মাথায় রাখবে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সাথে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার অবশ্যই ম্যাচ করতে হবে, তবেই একমাত্র কিন্তু এ আর বি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্ভব বা তার একটা অস্তিত্ব থাকবে, এ বি তাহলে আমরা পাবো। কিন্তু এর মানে এটা নয় যে আমরা উল্টো প্রসেসে যেতে পারি, তার মানে আমরা এ বি কখনোই কিন্তু বি এর সাথে ইকুয়াল না। এর মানে এটা নয় যে বি ম্যাট্রিক্সে যদি আমরা লিখি বি ম্যাট্রিক্সের সাথে ব্যাপারটা দেখো, এর মানে এ নয় যে বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এ ম্যাট্রিক্সের সারির সাথে ম্যাচ করবে, এটা কিন্তু একদমই নয়। তো বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এ ম্যাট্রিক্সের সারির সাথে ম্যাচ করবে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে ম্যাচ করতে পারে। তার মানে এখানে আমরা দেখলাম যে এ বি ম্যাট্রিক্স কিন্তু কখনোই বি এ ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল হবে না। এই ক্ষেত্রে তাহলে কি দেখতে পাচ্ছি, এ আর বি ম্যাট্রিক্স দুটোকে এ বি গুণফলের জন্য সংজ্ঞায়িত করা হয়ে থাকে এবং সেটাকে আমরা এইভাবে লিখব। কিন্তু ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা পরস্পর সমান হয় বলেই এ বি গুণফল কিন্তু সংজ্ঞায়িত হয়। তখন এ বি ম্যাট্রিক্সের যে ক্রমটা হবে সেই ক্রমটা কি, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই ম্যাট্রিক্সের ক্রম হয়ে যায় এই ম্যাট্রিক্সটার এ ম্যাট্রিক্সটার সারি এবং বি ম্যাট্রিক্সটার স্তম্ভ নিয়ে। তাহলে এই জায়গাটাও বুঝতে হবে যে আমরা মাল্টিপ্লিকেশন করার পরে অর্ডারটা কি লিখবো স্যার, আমরা মাল্টিপ্লিকেশন করার পরে অর্ডারটা লিখবো হচ্ছে এইভাবে যে আমরা এ ম্যাট্রিক্স থেকে সারি সংখ্যাকে তুলে নেব আর বি ম্যাট্রিক্স থেকে আমরা স্তম্ভ সংখ্যাকে তুলে নেব। তাহলে আমি যদি তোমাদেরকে এখন বলি যে 2x3 ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করো তোমার একটা 3x4 ম্যাট্রিক্সের, তাহলে তুমি এই দুজনের মাল্টিপ্লিকেশন সম্ভব, কারণ এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে কিন্তু ম্যাচ করছে এবং যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে সি, সেই ম্যাট্রিক্সটা আমার তৈরি হবে এই দুটো ম্যাট্রিক্স থেকে এবং সেই সি ম্যাট্রিক্সটার তোমার যে অর্ডার বা ক্রম তৈরি হবে সেটা কি হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি
এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভ থেকে। তাহলে আমরা যে ফাইনাল যে এদের দুজনের মাল্টিপ্লিকেশন করে যে ম্যাট্রিক্সটা পাবো তার যে ক্রম বা তার যে অর্ডার বেরোবে সেটা প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভের প্রোডাক্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছ 2 × 4। ঠিক আছে, তাহলে 2 আর 4 এইভাবে আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন অপারেশন করে থাকি। তার মানে এটা নয় যে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্ভব, কারণ আমি এখানে প্র্যাকটিক্যালি প্রুফ দেখাচ্ছি। যদি তুমি আগে বি কে বসাও আর পরে যদি তুমি এ কে বসাও তাহলে তুমি দেখো এইখানে স্তম্ভ সংখ্যা এখানে সারি সংখ্যার সাথে ম্যাচ করছে না, এখানের স্তম্ভ সংখ্যা এখানে সারি সংখ্যার সাথে কি ম্যাচ করছে? নো। তার মানে এখান থেকেই বোঝা গেল যে এ বি ম্যাট্রিক্স কখনোই বি এ ম্যাট্রিক্সের সাথে সমান হয় না। এখন অবধি এটা শেখো, পরে গিয়ে একটা স্পেশাল কেস দেখবে যেখানে আমার এ বি ম্যাট্রিক্স বি এ ম্যাট্রিক্সের সাথে সমান হয়, সেটা একটা স্পেশাল কেস। কিন্তু আমরা ইন জেনারেল কেস এ বি ম্যাট্রিক্স কোনোদিনই বি এ ম্যাট্রিক্সের সাথে সম্ভব হয় না। তার মানে এ বি ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকা মানেই যে বি এ ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে বা বি এ ম্যাট্রিক্স সংজ্ঞাত হবে, সেটা কিন্তু কখনোই ট্রু নয় বা কখনোই সত্য নয়। এই কথাটা কিন্তু আমাদের মানতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসছি নেক্সট প্রসেস। তাহলে এইখানে এই মাল্টিপ্লিকেশনের রুলটা আমরা একটু এক্সাম্পল নিয়ে বুঝি, ছোট্ট এক্সাম্পল নিয়ে বুঝি যে কিভাবে হয়। চলো, এ একটা ম্যাট্রিক্স নিলাম। প্রথম কথা, এ ম্যাট্রিক্সটা আমার 2 × 3 আছে। ঠিক আছে, ঠিক আছে। আর বি ম্যাট্রিক্সটা আমার আছে হচ্ছে দেখো। ঠিক আছে, তাহলে এই দুজনের আগে মাল্টিপ্লিকেশন সম্ভব? হ্যাঁ স্যার, পসিবল। কেন স্যার পসিবল? কারণ প্রথম হচ্ছে আমাদের চেক করতে হবে যে প্রথম ম্যাট্রিক্সটা সারি সংখ্যার সাথে প্রথম ম্যাট্রিক্সটা স্তম্ভ সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা ম্যাচ করছে কি করছে না। স্যার ম্যাচ করছে স্যার, তার মানে পসিবল। ঠিক আছে, পসিবল। তাহলে আমি এখানে এ ক্রস বি ম্যাট্রিক্সটা কিভাবে লিখবো? প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটা লিখে নিই। চলো, 1 0 2 2 2 1 মাল্টিপ্লাই করছি আমি কার সাথে? খুব ভালো করে বুঝবে, 1 0 2 1 4 5। ঠিক আছে, খুব ভালো করে দেখো জায়গাটা। তাহলে মাল্টিপ্লিকেশনের রুলটা কিভাবে খাটে? মাল্টিপ্লিকেশনের রুল হয় এই ম্যাট্রিক্সের রো দিয়ে এই ম্যাট্রিক্সের কলামগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে ফাইনাল অ্যান্সারটা পাবো সেটা কিভাবে পাবো দেখো। তাহলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা মানে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মানে এক একের সাথে মাল্টিপ্লাই হবে, প্লাস একটা প্লাস সাইন দেবে, 0 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, আর 2 4 এর সাথে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এটা পেলে। তারপর সেকেন্ড এলিমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট তৈরি হলো, রেজাল্ট যেটা বেরোবে তার ফার্স্ট এলিমেন্ট তৈরি হলো হচ্ছে এইটা। সেকেন্ড এলিমেন্ট কি? সেম। স্যার সেম কি করব? এইটা দিয়ে প্রথমেরটা করলে এবার তোমার এই পার্টিকুলার এই সেম এই ফার্স্ট রো দিয়ে এই সেকেন্ড ম্যাট্রিক্সটার সেকেন্ড কলামটাকে মাল্টিপ্লাই করবে। তাহলে কনসেপ্টটা কি হলো? কনসেপ্টটা এরকম হলো, ভালো করে বোঝো। কনসেপ্টটা এরকম হলো, ভালো করে দেখো। এ ক্রস বি এর ক্ষেত্রে কনসেপ্টটা কি হলো? প্রথম ম্যাট্রিক্সের রো 1 দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের একবার C1 কে মাল্টিপ্লাই করব, আবার প্রথম ম্যাট্রিক্সের রো 1 দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের আমরা কি করব? দ্বিতীয় ম্যাট্রিক্সের আমরা কলাম C2 কে মাল্টিপ্লাই করব। তারপর রো 2 দিয়ে একবার C1, আবার রো 2 দিয়ে একবার C2। তাহলে এটাই হয়ে যাবে আমার ফাইনাল রেজাল্ট। তাহলে রো 1 দিয়ে C1 কে মাল্টিপ্লাই করলাম, আবার রো 1 দিয়ে C2 কে মাল্টিপ্লাই করব। তাহলে 1 × 0 প্লাস সাইন, 0 × 1 প্লাস সাইন, 2 × 5। এটা হয়ে গেল প্রথম। পরেরটা মানে এইটা দিয়ে ওটাকে, তাহলে 2 × 1 প্লাস 2 × 2 প্লাস 1 × 4। আর এটার ক্ষেত্রে 2 × 0
প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 5। তাহলে ফাইনাল যে অ্যান্সারটা আমরা পেলাম ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের সেটা কত আসলো স্যার? সেটা আমাদের আসলো দেখো 1 ইন্টু 1 1, 2 ইন্টু 0 0, 4 দুগুণে 8, মানে এখানে আসলো 9। এখানে কত আসলো? এখানে তো স্যার আসলো 10। স্যার এখানে কত আসলো? 4 2 6, 6 আর 4 10। আর স্যার এখানে কত আসলো? 7। তাহলে এই হয়ে গেল তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন প্রসেস করে থাকি, ঠিক আছে? তো মাল্টিপ্লিকেশনের গুণ প্রক্রিয়াটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের গুণ প্রক্রিয়াটা করা হয়ে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করছি তোমরা গুণ প্রক্রিয়াটা ভালো করে শিখতে পেরেছো। যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের চেষ্টা করব 24 আওয়ার্স এর মধ্যে সেই সলিউশনটা প্রোভাইড করার। চলো এবার নেক্সট আমরা এবার দেখে নিই। এবার আমরা যেগুলো জানলাম এবার আমরা সেটাই দেখবো যে গুণ করার জন্য কি কি ধর্মাবলী আমাদেরকে মেনে চলতে হবে, কি কি ধর্মাবলী আমাদের মেনে চলতে হবে আমাদের গুণ অপারেশন করার জন্য, ঠিক আছে? তো সেই জিনিসগুলো এবার আমরা ধীরে ধীরে জানবো। চলো চলো নিচে আসো, দেখো এখানে কি লেখা আছে। প্রথম পয়েন্ট বলছে যে ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়ার ধর্মাবলীর মধ্যে প্রথম বলছে ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে না। বিনিময় নিয়ম মানে কি? যেমন তোমরা দেখছিলে a প্লাস বি করলে যা পাবে b প্লাস a করলেও তা পাবে, কিন্তু বেসিক্যালি তোমাদের কিন্তু হয় না। এক সেকেন্ড, হ্যাঁ ওকে। তো ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে না, অর্থাৎ যে কোনো দুটো ম্যাট্রিক্স এ এন্ড বি এর ক্ষেত্রে এ বি এবং বি এ সংজ্ঞাত হলে সাধারণভাবে এ বি নট ইকুয়াল টু বি হয়। তাহলে ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, মানে এ বি কখনোই বি এর সাথে ইকুয়াল না, সেটাই বলেছে। নিচের উদাহরণগুলোর সাহায্যে এই ধর্মের সত্যতা দেখানো হলো। তাহলে দেখো এ হচ্ছে এটা, বি হলো এটা, বলে দেখাও যে এ বি সংজ্ঞাত নয় কিন্তু বি এ সংজ্ঞাত। এরকম হতেই পারে যে এ বি তোমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্ভব হচ্ছে না। কারণ কেন? কারণ এই ম্যাট্রিক্সটাতে তোমরা দেখতে পাচ্ছ 3টে রো 2টো কলাম আছে, আর এই ম্যাট্রিক্সে তোমরা দেখতে পাচ্ছ কি? আমরা দেখতে পাচ্ছ 3টে রো কি আছে, 3টে তোমার কলাম আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের এ বি হচ্ছে না, কিন্তু তোমরা বিএ করতে পারবে কি? হ্যাঁ স্যার, বিএ অপারেশনটা সম্ভব। কেন? বি ম্যাট্রিক্সের সাথে যখন আমরা এ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব তখন কিন্তু আমাদের বি ম্যাট্রিক্সের স্তম্ভ এ ম্যাট্রিক্সের সারির সাথে ম্যাচ করছে। কিন্তু যদি আমরা এ বি করতে চাইতাম তাহলে আমরা দেখছি বি ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে এটা 3x2 হবে। হ্যাঁ, বি ম্যাট্রিক্সের তোমার স্তম্ভের সাথে এ ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে বি ম্যাট্রিক্সের স্তম্ভ ম্যাচ করছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এ বি বার করা সম্ভব না, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের বি এ বার করা সম্ভব। তাহলে কোনো কোনো ক্ষেত্রে এটাও হতে পারে যে বি এ ম্যাট্রিক্স বার করা সম্ভব কিন্তু এ বি ম্যাট্রিক্স বার করা সম্ভব না। তো এই ধরনেরও কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষাতে দিতে পারে বা এমসিকিউ আকারে জিজ্ঞাসা করতে পারে যে কোন ম্যাট্রিক্সটা তোমার বলতো যে তার গুণ প্রক্রিয়া মেনে চলবে বা শর্তাবলী মেনে চলবে। তখন তোমাদের 4টে অপশন থেকে তোমাদের এই ব্যাপারগুলো ভালো করে দেখে সেখান থেকে কিন্তু তোমাদের খুঁজতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি সঠিক। তো অনেক সময় এ বির জায়গায় বি এ হতে পারে, এ বি নাও হতে পারে সলভ, ঠিক আছে? তো আমরা দেখবো। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের তোমাদের অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি ডাইরেক্টলি এক্সারসাইজে যাবো। তো তোমাদের এরকম ভাবে এক্স ওয়াই দিয়ে তোমাদের এক্স ওয়াই এবং ওয়াই এক্স বার করতেও বলতে পারে। কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এক্স ওয়াই এবং ওয়াই এক্স বার করাও সম্ভব হয়, ঠিক আছে? হতেই পারে। কারণ কেন বলছি, দেখো এক্স ম্যাট্রিক্সটাও 2x2, ওয়াই ম্যাট্রিক্সটাও 2x2। তাহলে এই ক্ষেত্রে আমরা যেভাবেই যাই, আমি আগে ওয়াই রাখি বা আগে এক্স রাখি বা এক্স আর ওয়াই এর পজিশন যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে বিনিময় রুল কিন্তু এই পার্টিকুলার কেসটা মেনটেন করছে। কারণ আমরা যদি এক্স ওয়াই বার করি তাহলেও আমাদের শর্তাবলী যেটা আছে সেটা মেনটেন হবে, আর আমি যদি ওয়াই ক্রস এক্স করি তাহলেও কিন্তু আমাদের যে শর্তাবলী আছে সেটা মেনটেন হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটার এক্স ওয়াই বার করা সম্ভব এবং ওয়াই এক্স বার করাও সম্ভব। তো বাড়িতে তোমরা এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে।
আমি এক্সারসাইজে গিয়ে এক্সারসাইজ বুঝিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা পরীক্ষাতে যা অঙ্ক আসবে সবই তোমরা করে আসতে পারবে। ঠিক আছে, নেক্সট আসছি। নেক্সট কি বলছে দেখো, এ আর বি উভয় গুণফল সংগত তখনই হবে যখন তাদের ক্রম সমান, মানে সংগত হলে তাদের ক্রম সমান নাও হতে পারে। মানে এরকম ক্ষেত্রে দেখো যে এ বি বি এ উভয়ের গুণফল সংগত হলো কিন্তু তাদের ক্রম সমান নাও হতে পারে। তার মানে এ বি আর বি এ, তোমরা যদি ভালো করে উদাহরণ নাম্বার 2 দেখো, তাহলে এ বি আর বি এ যদি সংগত তোমার হলো কিন্তু তাদের কি ক্রম সেম না হওয়া সত্ত্বেও, যেমন এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে 3x2 এদের দুজনের ক্রম সমান নয়, কিন্তু এটা কিন্তু সিডি বার করা সম্ভব হলো কি হলো না, এক্ষেত্রে কিন্তু ডিসি বার করা সম্ভব হলো। সেটাই বলছি যে সবসময় এরকম না যে ক্রম সমান হলেই একমাত্র করা যাবে, ক্রম সমান না হলেও এ বি এবং বি এ কিন্তু অনেক ক্ষেত্রে তাদের গুণফল সঙ্গত হয়। তো এইগুলোই হচ্ছে স্পেশাল স্টেটমেন্ট, এগুলোই হচ্ছে জায়গা যেগুলো তোমাদের স্টুডেন্ট এই 12-এ পড়ার সময় ভাবতে হবে, দেখতে হবে। তো ভালো করে বুঝলাম যে কি এ বি এবং বি এ সংগত তখনই হবে যখন কিনা দুটো সেম অর্ডারে থাকবে, এরকম কিছু ব্যাপার নেই। এরকম অনেক অঙ্ক আছে যেখানে আমাদের এ বি এবং বি এর দুটোর ক্রম ভিন্ন হওয়া সত্ত্বেও তারা দুজন গুণফলের যে প্রক্রিয়া বলি সেটা মেনটেন করবে এবং সংগতও হবে। ঠিক আছে, আসো দ্বিতীয় নম্বর পয়েন্ট কি বলছে। দ্বিতীয় নম্বর পয়েন্টে এই বলছে যে এ বি এবং বি এ উভয় গুণফল সংগত, তারা একই ক্রমের হবে এবং তারা পরস্পর সমান নাও হতে পারে। অবশ্যই তাই, যে দুটো ম্যাট্রিক্স যে সমান হতে হবে এরকম না, কিন্তু দুটো ম্যাট্রিক্সের যদি ক্রম সমান হয় তাহলে ডেফিনেটলি তাদের বিনিময় প্রয়োগে গুণফল সঙ্গতও হবে এবং করাও সম্ভব। তার মানে আমরা যেটা এক্সাম্পল হিসাবে দেখলাম এক্স ওয়াই আর ওয়াই এক্স এর ক্ষেত্রে, তাহলে এক্স আর ওয়াই ম্যাট্রিক্স কিন্তু সমান নয়, ঠিক আছে, কিন্তু এদের দুজনের ক্রম যেহেতু সমান তাই জন্য এক্স ওয়াই এবং ওয়াই এক্স দুটো ম্যাট্রিক্সেরই গুণফল কিন্তু সঙ্গত এবং তার একটা মান আমরা পেয়েছিলাম, তাই না? তো এই পার্টিকুলার রুলস গুলোই তোমাদের এগিয়ে নিয়ে যাবে, তোমাদের ম্যাথকে আরো স্ট্রং করবে। তো মাথায় রাখবে এই জিনিসগুলো, ওকে? তো এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো। চলো নেক্সট, ম্যাট্রিক্সের গুণ নিয়ম তো তোমরা জেনে গেলে। ম্যাট্রিক্সের গুণ নিয়মের মধ্যে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কি, ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম, মানে ম্যাট্রিক্সের গুণ কিন্তু অ্যাসোসিয়েটিভ লকে মেনটেন করে চলে। তার মানে তোমরা এ বি ম্যাট্রিক্সে গুণ করে সি ম্যাট্রিক্সকে পরে গুণ করলে, সেইটা না করে তুমি যদি আগে বিসি ম্যাট্রিক্সের গুণ করে এ ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করো তাহলে সেম। তার মানে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পারলাম ম্যাট্রিক্সের আমাদের কি, ম্যাট্রিক্সের কিন্তু আমাদের ক্লাস নিচ্ছি তাহলে ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া কিন্তু আমাদের যেটা দেখা গেল সেটা কি, গুণ সংযোগ যে নিয়ম মানে অ্যাসোসিয়েটিভ ল সেটা কিন্তু সিদ্ধ করে বা সেটা কিন্তু মেনটেন করে। ওকে, তো ম্যাট্রিক্সের গুণফল কিন্তু সংজ্ঞাত হয় এবং কিন্তু এটা সত্যতা, এবং সেটা আমরা প্রুভ করেও দেখছি যে আমাদের ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়মকে মেনটেন করে, কিন্তু বাকি নিয়মকে মেনটেন করে কি করে না সেগুলো আমরা জানবো এরপরে। তো বাকি যেটা আমরা জানবো কি বলছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণ এবং গুণ যোগ বা গুণ সংজ্ঞাত হলে ম্যাট্রিক্স যোগ সাপেক্ষে ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া বন্টন নিয়ম মানে ডিস্ট্রিবিউটিভ ল কিন্তু মেনে চলে। তাহলে আমরা এখানে অ্যাসোসিয়েটিভ ল দেখলাম এবং আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউটিভ ল, মানে ম্যাট্রিক্সের গুণ ডিস্ট্রিবিউটিভ লকে ফুলফিল করে। তার মানে এ ইন্টু বি প্লাস সি মানে এ বি প্লাস এসি আকারে লেখা যায়। এই দুটো জিনিস সেম, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সেম। তার মানে এটাকেই হলো ডিস্ট্রিবিউটিভ ল, মানে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের সাথেও মাল্টিপ্লাই হবে, এ ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সের সাথেও মাল্টিপ্লাই হবে। যদি এরকম ভাবে তোমার কাছে কোনো কোশ্চেন আসে, তাহলে ম্যাট্রিক্সের গুণ তোমার কি করে, ডিস্ট্রিবিউটিভ লকে ফলো করে। এবং তার একটা এক্সাম্পল আছে, বাড়িতে তোমরা অবশ্যই দেখবে এক্সাম্পল গুলো, তোমরা বুঝতে পারবে যে এ ম্যাট্রিক্সটাকে একবার বি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে আবার এ ম্যাট্রিক্সকে একবার সি ম্যাট্রিক্সের সাথে গুণ করে তারপর যোগ করে দিলে সেটাও করতে পারো। আর নয়তো বি প্লাস সি আগে এই দুটো ম্যাট্রিক্সের যোগফল করে তার সাথেও এ দিয়ে গুণ করে দাও, সেম রেজাল্ট আসবে। তো সেইখান থেকেই আমরা বুঝতে পারছি ম্যাট্রিক্সের গুণ দুটো রুলকে কিন্তু ফলো করে। কি কি?
তোমার অ্যাসোসিয়েটিভ রুল আর শুধুমাত্র ডিস্ট্রিবিউটিভ রুল, কিন্তু কমিউটেটিভ রুল কিন্তু ফলো করে না। তাহলে তোমাদেরকে এইভাবে কোশ্চেন করতেই পারে এক্সামে যে তোমরা বলো তো ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া কি বিনিময় নিয়ম মানে কমিউটেটিভ ল ফলো করে? তোমরা বলবে না, ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া কমিউটেটিভ ল ফলো করে না, কিন্তু ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া অ্যাসোসিয়েটিভ ল এবং ডিস্ট্রিবিউটিভ লকে সিদ্ধ করে। ঠিক আছে, তো এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে। চলো, তোমরা এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারছো, আর এইগুলোর রেসপেক্টে একটা করে এক্সাম্পল আছে, তোমরা বাড়িতে সবাই দেখো। ঠিক আছে, ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আরো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে অপসরণ নিয়ম ক্যান্সেলেশন ল কি ফলো করে? আমরা এইটা খুব ভালো করে দেখবো। হ্যাঁ স্যার, এখানে আমরা যেমন ওইখানে যেমন আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের a প্লাস বি সরি a প্লাস a প্লাস সি ইজুকাল টু বি প্লাস সি হলে এটাকে ডাইরেক্টলি a ইজুকাল টু বি লেখা যায়, তেমন তেমন আমাদের গুণের জন্য ক্যান্সেলেশন ল বলে একটা ল আছে, যেখানে বলা হয়েছে যে এ বি ইজুকাল টু যদি আমাদের তোমার কি বলবো এরকম নয়, আমরা এরকম ভাবে লিখছি CA ইজুকাল টু সিবি হলে আমরা এখান থেকে ডাইরেক্টলি A ইজুকাল টু বি বলতে পারি। তাহলে এখানে সিটাকে ক্যান্সেলিং করে দিলাম, তাহলে A ইজুকাল টু বি হবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হয়। তাহলে আমরা বলছি ABC যদি তিনটি ম্যাট্রিক্স হয়, তাহলে CA ইজুকাল টু সিবি হলে A ইজুকাল টু বি হবে এমনটা নিশ্চয়তা নেই, বাট হওয়া সম্ভব বা করা যায়। তাহলে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে অপসরণ নিয়ম কিন্তু সিদ্ধ কখনো কখনো হয়, আবার কখনো কখনো হয় না। ঠিক আছে, বা ক্যান্সেলেশন লটা কিন্তু অনেক সময় মেনটেন করে, অনেক সময় করে না, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমার যতদূর এক্সপিরিয়েন্স, আমি যতদূর দেখেছি যে সেখানে কিন্তু এটা সিদ্ধ হয় না। ঠিক আছে, এটার একটা প্রুফ তোমরা দেখতে পারবে এখানে। তাহলে সিএ যেমন এখানের ক্ষেত্রে ক্যান্সেলেশন লটা কিন্তু ফলো করছে, এখানের ক্ষেত্রে করছে, কিন্তু এখানের ক্ষেত্রে করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে না, কিন্তু একটা সার্টেন কিছু কন্ডিশন আছে যেখানে করে। আমরা সেটা পরবর্তীকালে যখন পড়বো তখন কিন্তু আমরা দেখবো যে করে 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 একটা পার্টিকুলার সার্টেন কন্ডিশনের জন্য করে শুধু। ঠিক আছে, সেটা আমরা দেখবো কখন করে এবং কখন করে না, কিন্তু বাকি এছাড়া তোমার কিন্তু কি হয়, বাকি এছাড়া কিন্তু তোমার কোনো ক্ষেত্রেই কিন্তু ক্যান্সেলেশন লকে ফলো করে না, কারণ তার কোনো নিশ্চয়তা নেই। কারণ তার অর্ডারের উপর ডিপেন্ড করছে না, তাই জন্য আমরা কোনো রকম নিশ্চয়তা পাচ্ছি না। ঠিক আছে, আমরা পাচ্ছি না কোনো নিশ্চয়তা, কিন্তু আমরা পাচ্ছি না কারণ অর্ডারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, যেহেতু অর্ডারের উপর ডিপেন্ড করছে তাই জন্য কোনো রকম কিন্তু আমরা নিশ্চয়তা পাচ্ছি না, এবং সেই কারণেই আমরা বলছি যে ক্যান্সেলেশন ল ইন জেনারেল কেস আমার কে ফলো করে না, আমার কিন্তু গুণ প্রক্রিয়া ফলো করে না। তাহলে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে অপসরণ নিয়ম নিশ্চয়তা নেই যে করবেই, বা করতেও পারে, না করার চান্সেসটাই বেশি, মানে সিদ্ধ হয় না বলতে গেলেই চলে। দেখো এখানে লেখা আছে A ইকুয়াল টু বি হবে, এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তোমরা যদি যোগ এবং বিয়োগ প্রক্রিয়ায় যাও তাহলে ডেফিনেটলি সেখানে ক্যান্সেলেশন রুল কিন্তু মাস্ট ফলো হয়। ঠিক আছে, এবার আমরা আসি 6 নম্বর পয়েন্ট। যদি এম ক্রস এম ম্যাট্রিক্স হয়, মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স হয়, তার সাথে যদি আমরা কোনো তোমার বর্গ মানে সেম অর্ডারের যদি একটা নাল ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করি, তাহলে অবশ্যই তার রেজাল্ট আমরা শূন্য ম্যাট্রিক্সই পাই। তাহলে কি বলছি, তাহলে এ যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হয় যার অর্ডার হচ্ছে এম ক্রস এম, তার সাথে যখন আমরা একটা শূন্য ম্যাট্রিক্সকে এম ক্রস এম এর মাল্টিপ্লাই করব, তখন অলওয়েজ কিন্তু আমরা একটা শূন্য ম্যাট্রিক্সই পাবো। তাহলে শূন্য ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সের যদি সেম অর্ডারের কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে শূন্য ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই করব আমাদের রেজাল্ট শূন্য ম্যাট্রিক্স দেবে। ঠিক আছে, তারপর আসছি, যদি এ যদি একটা এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং আই যদি একই ক্রমের একটা একক ম্যাট্রিক্স হয়, তাহলে তার রেজাল্ট সেই ম্যাট্রিক্সটাই দেয়। মানে কথাটার মানেটা হচ্ছে, যদি আমার কাছে একটা এ ম্যাট্রিক্স থাকে এবং সেই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা সমান ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কিন্তু সেই ম্যাট্রিক্সটাই পাই। তাহলে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। ঠিক আছে, ওকে, মাথায় রেখো। তারপর দুটো ম্যাট্রিক্সের মধ্যে কোনো একটি ম্যাট্রিক্স শূন্য না হলেও তাদের গুণফল কিন্তু শূন্য ম্যাট্রিক্স বেরোতেই পারে। মানে
আমার ধরা গেল একটা এ ম্যাট্রিক্স আছে, একটা বি ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। আমার এ ম্যাট্রিক্স নট ইকুয়াল টু শূন্য, মানে এ ম্যাট্রিক্সটা কোনো শূন্য ম্যাট্রিক্স না, বি ম্যাট্রিক্সটাও কোনো শূন্য ম্যাট্রিক্স নয়, কিন্তু এদের রেজাল্ট, এদের দুজনের গুণ প্রক্রিয়ার পরে যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে সি, সেটা ডেফিনেটলি একটা শূন্য ম্যাট্রিক্স হতেই পারে, সেখানেও কোনো নিশ্চয়তা নেই হবেই, বাট হতেও পারে। তাহলে এ ম্যাট্রিক্স একটা নন জিরো ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স একটা নন জিরো ম্যাট্রিক্স, এবং এ এবং বি ম্যাট্রিক্সের যখন আমরা প্রোডাক্ট বার করব, সেই প্রোডাক্টটা কিন্তু একটা জিরো ম্যাট্রিক্স বেরোতেও পারে, ঠিক আছে। তো এটা আমাদের মাথায় রাখবো। তার একটা এক্সাম্পল এখানে দেখো তোমরা আছে, এ বি ম্যাট্রিক্স জিরো বেরোচ্ছে, কিন্তু এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স কিন্তু জিরো নয়, দেখতেই পাচ্ছ তোমরা পরিষ্কার, কিন্তু তাদের মাল্টিপ্লিকেশন কিন্তু জিরো বেরোচ্ছে। আর তৃতীয় নম্বর এবং লাস্টের রুল, সেটা কি বলছে? বলছে এ ম্যাট্রিক্স যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এমন একটা ম্যাট্রিক্স যেটাকে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলি, মানে কোনো ম্যাট্রিক্সের বর্গ করলে যদি, মানে স্কোয়ার করলে যদি সেই ম্যাট্রিক্সটাই রিটার্ন দেয়, তাকে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলছি। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলছি? যদি এ ম্যাট্রিক্সের স্কোয়ার করলে এ ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স মানে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলছি। মানে এটা জেনারেল ফর্ম কি, a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a দেবে যদি n ইজ কি হয়, ইকুয়াল টু 2 হয়, ঠিক আছে। তাহলে n ইজ ইকুয়াল টু 2 হলে a টু দি পাওয়ার n যদি a এর সাথে ইকুয়াল হয়, তবে আমরা বলতে পারি যে কি, তাহলে a ম্যাট্রিক্সটা একটা কি বর্গ ম্যাট্রিক্স, সরি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, মানে যেটাকে বলে বর্গের সম, মানে কি বাংলায় বলেছে, বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। ওই তো বললাম ভাই, বাংলায় ভাই অবস্থা খুব খারাপ। তো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলে। তাহলে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a হলে সেটাকে আমরা কি বলি, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলি, ঠিক আছে। চলো এবার আমরা আসি নেক্সট আমরা কি আসবো, নেক্সট আমরা আসবো হচ্ছে তোমার ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের পিরিয়ড কি করে বার করব। ধরো কোন একটা এ ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সের আমরা পিরিয়ড বার করতে চাইছি, তো সেই পিরিয়ডটা আমরা কি করে বার করব, বা আমরা বেসিক্যালি পিরিয়ডটা বার করব এইখানের পাওয়ার থেকে। ধরো লেটস সে আমি বলছি কে, তাহলে এই ম্যাট্রিক্সের পিরিয়ড কি হবে, পাওয়ার দুটোকে সেম করে দেবো, করে আমরা পিরিয়ড বার করব। তো পিরিয়ড বার করা যায় এইভাবে। এবার আমরা যেটা আসবো নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্স কি, বা যেটাকে হচ্ছে শূন্যক্ষম ম্যাট্রিক্স বলছে। তো নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলছে যে কোনো ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার n, কোনো ম্যাট্রিক্সের যদি রেজাল্ট আমাদের নাল বেরোয়, মানে জিরো ম্যাট্রিক্স রেজাল্ট এসে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলি। নীলপোটেন্ট ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার n যদি জিরো হয়, মানে একটা নাল ম্যাট্রিক্স দেয়, এর মানে এটা নয় এ টু দি পাওয়ার n মাইনাস 1 আমার জিরো হবে। মানে ধরো কোনো একটা অঙ্ক করে তুমি দেখলে a কিউব ইজ ইকুয়াল টু 0 আসছে, তাহলে তুমি এখান থেকে এইটা বলতে পারো যে এ ম্যাট্রিক্সটা একটা নীলপোটেন্ট, ঠিক আছে। কিন্তু এর মানে এটা ছিল না যে এ কিউব মানে এ কিউব যদি আমার 0 হয়, তার মানে এ স্কোয়ারও 0 হয়েছে, তার জন্য এ কিউব 0 এসছে, এটা নয়। এ স্কোয়ার নন জিরো হতেই পারে। মানেটা কি, মানেটা হচ্ছে স্যার আমার এ স্কোয়ারের ভ্যালু নন জিরো, কিন্তু এ স্কোয়ারের সাথে যখন এ কে মাল্টিপ্লাই করছি, তখন এর প্রোডাক্ট আমার 0 চলে আসছে। এটাকে আমরা নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলি। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তাহলে নীলপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলছে, যে কোনো একটা ম্যাট্রিক্সের কিউব বার করলে, কিউব অবশ্যই মাথায় রাখবে, কিউব কিন্তু অবশ্যই কিউব। তাহলে কোনো ম্যাট্রিক্সের কিউব বার করছি, ধরো এরকম, ঠিক আছে। তাহলে সেই ম্যাট্রিক্সটার রেজাল্ট আমার যদি নাল চলে আসে, নাল ম্যাট্রিক্সের বরাবর হয়ে যায়, তখন সেটাকে নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলে। এবং নীলপোটেন্ট ম্যাট্রিক্স মানে এটা নয় যে এ টু দি পাওয়ার n মাইনাস 1 মাস্ট বি আর 0 হতেই হবে, বা শুড বি 0 হবে, এরকম নয়, ঠিক আছে। তো m টু দি পাওয়ার n মাইনাস 1 ডেফিনেটলি 0 হতে পারে, নাও হতে পারে, কিন্তু যখন এই a স্কোয়ারকে এর সাথে মাল্টিপ্লাই করছি, তখন এটা ডেফিনেটলি 0 চলে আসছে, বা এরকম কেস হচ্ছে যে 0 আসছে, তখন সেটাকে নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলে। এবং যেখানে আমাদের k অলওয়েজ কি হবে, লেস দ্যান ইকুয়াল টু n হয়, যেটাকে আমরা ম্যাট্রিক্সের সূচক বা ইন্ডেক্স বলি। এই যে এইটাকে ম্যাট্রিক্সের সূচক বা ইন্ডেক্স বলা হয়, ঠিক আছে। ওকে, চলো। তো এই হলো বেসিক্যালি ব্যাপার। পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স কি, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স আমরা আলোচনা করব। চলো এবার। তো এই রুলগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে যখন আমরা অঙ্ক করব, কারণ এই রুলগুলোই কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কে কাজে লাগাবো স্টুডেন্ট,
ঠিক আছে, তো রুলগুলো কিন্তু অবশ্যই মেনটেন করো, রুলগুলো যদি না মেনটেন করো তাহলে কিন্তু হবে না। কেমন ব্যাপারটা হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স আছে যারা আমরা 2x3 লিখছি, তাহলে এই ম্যাট্রিক্সটা যখন আমরা ট্রান্সপোজ অপারেশন করব, মানে যেটাকে আমরা বলি পরিবর্ত, মানে কি এর রো গুলো কলাম হয়ে যাবে, তাহলে মানে কি হয়ে যাবে স্যার, রো টার্নস ইনটু কলাম অ্যান্ড কলাম টার্নস ইনটু রো। তাহলে যখন রো গুলো কলাম বা কলাম গুলো যখন রো হয়ে যাবে তখন সেই ম্যাট্রিক্সটাকে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ আবার ম্যাট্রিক্স বলে। তার মানে কি হচ্ছে, এ 2x3 মিনস আমার যে ম্যাট্রিক্সটার দুখানা রো এবং 3টে কলাম ছিল সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দিলে সেই ম্যাট্রিক্সটা এখন কতগুলো রো আর কতগুলো কলাম, সেই ম্যাট্রিক্সটা এখন 3টে রো আর 2টো কলাম হবে। তাহলে 2টো কলাম 3টে রোকে আমরা 3টে কলাম 2টো রোতে কনভার্ট করে দিয়েছি, তখন সেটাকে আমরা কি বলবো, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। মানে এ ট্রান্সপোজ মানে হচ্ছে এ 3x2 হয়ে যাবে 2x3 এর জায়গায়, ঠিক আছে। তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স কি, কোন একটা ম্যাট্রিক্স m ক্রস n অর্ডারের হলে, ঠিক আছে, বা ক্রমের ম্যাট্রিক্স হলে এর সারি এবং স্তম্ভ পরস্পর স্থান বিনিময় করে, এর সারি এবং স্তম্ভ পরস্পর স্থান বিনিময় করে। মানে এর যদি আমার n ক্রস m হয় তাহলে এ ট্রান্সপোজ যদি আমরা করে দিই তাহলে ওই এ ম্যাট্রিক্সটাই এখন পরিবর্তন হয়ে m ক্রস n হয়ে যায়, তখন সেটাকে আমরা পরিবর্ত বা ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স বলে থাকি। যেমন তোমরা এই এক্সাম্পলে দেখতে পাচ্ছ, এখানে প্রথম সারিতে 4 - 3 5 আছে এবং দ্বিতীয় সারিতে 2 6 1 আছে, কিন্তু এটা যখন পরিবর্ত ম্যাট্রিক্স হলো তখন এটার প্রথম সারিতে শুধু 4 আর 2, দ্বিতীয় সারিতে -3 আর 6 এবং তৃতীয় সারিতে 5 এবং 1 পেলাম। তাহলে এই হলো একটা আইডিয়াল এক্সাম্পল কার, পরিবর্ত ম্যাট্রিক্সের। পরিবর্ত ম্যাট্রিক্সও কিছু ধর্মাবলী মেনটেন করে চলে। কেমন, যদি কোনো একটা পরিবর্ত ম্যাট্রিক্সের যদি পরিবর্ত ম্যাট্রিক্স বার করা হয়, মানে যদি আমরা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আবার ট্রান্সপোজ বার করি, তাহলে সবসময় মনে রাখবে যে ম্যাট্রিক্সটা তোমরা প্রথমে ট্রান্সপোজ করেছিলে সেই ম্যাট্রিক্সটাই আমরা পাই। মানে কি স্যার, মানে কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের যদি ট্রান্সপোজ করা হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাই পাই, ঠিক আছে। দ্বিতীয় নিয়ম কি, যদি কোনো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ প্রক্রিয়া করছো এবং তার মাথায় ট্রান্সপোজ লাগাচ্ছো, তাহলে অবশ্যই মাথায় রাখবে যে দুটো ম্যাট্রিক্সে আলাদা আলাদা করে ট্রান্সপোজ করে তারপরই তার বিয়োগ বা যোগ প্রক্রিয়া করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। তাহলে কোনো ম্যাট্রিক্সের যদি যোগ বা বিয়োগ আকারে থাকে দুটো ম্যাট্রিক্স, তার পাওয়ারে যদি ট্রান্সপোজ থাকে, মানে সেই দুটো যোগ বা বিয়োগ প্রক্রিয়া করা দুটো ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ বার করতে চাও, মানে তার যদি পরিবর্ত ম্যাট্রিক্স বার করতে চাও, তাহলে মাস্ট এ এবং বি ম্যাট্রিক্সকে ইন্ডিভিজুয়ালি মানে এ ম্যাট্রিক্স বা বি ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়ালি পরিবর্ত ম্যাট্রিক্স আগে বার করে দিতে হবে, তারপরে ওই দুটো ম্যাট্রিক্সের কিন্তু যোগ এবং বিয়োগ প্রক্রিয়া করতে হবে। তাহলে আবারও বলছি, বারবার করে বলছি, এ আর বি ম্যাট্রিক্সটা যোগ এবং বিয়োগ প্রক্রিয়ার যদি তোমরা ট্রান্সপোজ করতে চাও বা পরিবর্ত ম্যাট্রিক্স যদি বার করতে চাও, তাহলে অবশ্যই মাথায় রাখবে এ এবং বি ম্যাট্রিক্সটাকে ইন্ডিভিজুয়ালি কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। মানে এ ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়ালি পরিবর্ত ম্যাট্রিক্স বার করতে হবে, বি ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়ালি পরিবর্ত ম্যাট্রিক্স বার করতে হবে, তারপর তুমি এদের দুজনের কি করবে, যোগ এবং বিয়োগ প্রক্রিয়া করবে, তবে গিয়ে কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সার পাবে। 3 নম্বর পয়েন্ট, যদি কোনো স্কেলার কোয়ান্টিটি দিয়ে কোনো যদি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা হয় এবং তার যদি পরিবর্ত ম্যাট্রিক্স নেওয়া হয়, তাহলে মাথায় রাখবে স্কেলার কোয়ান্টিটিটাকে বাইরে বার করে দেবে আর এমনি নর্মাল ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স বার করবে। একই ব্যাপার। কি রকম ঘটনাটা দেখাই, ভালো করে বুঝবে। 4 × a তার ট্রান্সপোজ, এ কত দেওয়া আছে, 1 1 1 1। তাহলে তুমি কি করলে, আগে তুমি মাল্টিপ্লাই করে নিলে, তারপর ট্রান্সপোজ করছো, তাই তো। তাহলে কত আসছে, 4 4 4 4। এ ট্রান্সপোজ করলে কি হবে, 4 4 4 4ই আসবে। তা ভাই তুমি আগে ট্রান্সপোজ করো তারপর তুমি মাল্টিপ্লাই করো, ব্যাপারটা একই। তার মানে আমি বলতে চাইছি স্কেলার কোয়ান্টিটিকে বার করে দিলে তার উপরে কোনো এফেক্ট হয় না। কেন স্যার, আমি 4কে বার করলে 4-এর পরিবর্ত কি বেরোবে, 4ই তো বেরোবে। 4-এর আর কি, 4 তোর কোনো রো নেই, কলাম নেই, একটাই রো একটাই কলাম, তাই না, একটাই এলিমেন্ট। তাহলে যে কোনো স্কেলার কোয়ান্টিটি ট্রান্সপোজ করলে আর কি হয়, সেই স্কেলার কোয়ান্টিটি পাওয়া যায়। তাহলে এখানে আমার কোনো সমস্যা নেই। তাহলে যখনই আমাদের এরকম ফরম্যাট থাকবে আমরা কিন্তু কি করতে পারি, ওই স্কেলার কোয়ান্টিটিটাকে বার করে নিতে পারি।
তো এটা ছাড়া যে ম্যাট্রিক্সটা থাকবে আমার প্রেজেন্ট, সেই ম্যাট্রিক্সটার আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বার করতে পারবো, তাহলেই হয়ে গেল। তারপর সেই স্কেলার কোয়ান্টিটি দিয়ে তুমি গুণ করে দাও। আচ্ছা, এবং সব থেকে ভাইটাল রুলটা কি? ভাইটাল রুল এখানে এইটাই যে আমার কিন্তু ম্যাট্রিক্সের ট্রান্সপোজ স্টার্ট হয় রাইট থেকে লেফটের দিকে। কেমন জিনিস এটা? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বোঝাতে চাইছি। ABC হোল ট্রান্সপোজ, লোকেরা কি লেখে দেখো, লোকেরা তাড়াতাড়ি করে এইটা লিখে দেয়, কিন্তু এটা নয়, এটা ভুল, এটা একদমই ট্রু নয়, কারণ আমাদের কিন্তু ট্রান্সপোজ এরকম ভাবে হয় না। তাহলে স্যার এর অ্যাকচুয়াল অ্যান্সার কি? তোমরা মাথায় রাখবে, তোমাদের লেখা আছে এরকম, তো তোমাদের যখন ট্রান্সপোজ বার করবে তখন তোমরা রাইট টু লেফটে যাবে। তা কিভাবে যাবে তোমরা? রাইট টু লেফট তোমরা যাবে। হ্যাঁ, যখন ট্রান্সপোজ তোমরা বার করবে, যখন এই ABC ম্যাট্রিক্সের প্রোডাক্টের পরিবর্ত ম্যাট্রিক্স বার করতে চাইছো, কি বলছি, এই ABC ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বার করতে চাইছো, তখন তোমাদের অ্যান্সার যখন তোমরা লেখা স্টার্ট করবে বা যখন তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করা স্টার্ট করবে, তখন তোমরা রাইট টু লেফটে যাবে। মানে ABC ট্রান্সপোজের রেজাল্ট হয়ে যায় C ট্রান্সপোজ ইন্টু B ট্রান্সপোজ ইন্টু A ট্রান্সপোজ, নট A ট্রান্সপোজ B ট্রান্সপোজ C ট্রান্সপোজ। এইটা কারেক্ট, এটা কারেক্ট, ওটা কারেক্ট নয়। তো এই জায়গাগুলোই স্টুডেন্টরা ভুলে যায়, এই জায়গাগুলোই মাথায় রাখতে পারে না, এইখান থেকে ভুলগুলো হয়। তো আমার স্টুডেন্টরা এই ভুলগুলো করো না, বা আমাদের স্টুডেন্টরা এই ভুলগুলো করো না, এই জিনিসগুলো কিন্তু প্রপারলি মাথায় রেখো, ঠিক আছে? চলো নেক্সট। তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নেক্সট হচ্ছে প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, কাকে সিমেট্রিক ম্যাট্রিক্স, কাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। আজকে তোমাদের যেটা প্রথম দিকে দেখিয়েছিলাম বর্গ ম্যাট্রিক্স বলে, তোমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে না তোমরা ভুল জানো। কেন বলেছিলাম বলো তো? ওই ম্যাট্রিক্সটা বেসিক্যালি কি ম্যাট্রিক্স ছিল? একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স ছিল, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কনসেপ্ট হয় লিডিং প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয় আর অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো নন 0 হয়, ঠিক আছে? এটা কিন্তু কি, তারপর এইগুলোকে আমরা বলি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স কি, এটা আমরা বলে আজকে ক্লাসটা শেষ করব, কারণ এরপরে আমাদের আর কোনো সেরকম কনসেপ্ট নেই, ঠিক আছে? এবার শেষ করে আমরা পরের দিন থেকে কিন্তু কোশ্চেন সলভিং এ স্টার্ট করব। তাহলে আজকের এই দুটো ক্লাসে আমরা কিন্তু কনসেপ্ট শেষ করব। কি কনসেপ্ট বলছে দেখো, যে কোনো ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স কখন বলবো? কোনো ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বার করলে যদি সেই ম্যাট্রিক্সটা রিটার্ন দেয়, তাহলে কোনো ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বার করলে যদি সেই ম্যাট্রিক্সটা রিটার্ন দেয়, তাহলে তাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলি। তাহলে কোনো ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করলে, মানে পরিবর্ত ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটাই হয়, তাহলে সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো বা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, আর আমরা যদি কোনো ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বার করলে আমরা -a পাই, a নয় -a মানে নেগেটিভ অফ a পাই, তাহলে সেটাকে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। চিনবো কি করে বিপ্রতিসম ম্যাট্রিক্স? বিপ্রতিসম ম্যাট্রিক্স চেনার সবথেকে বড় এক্সাম্পল হলো যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের লিডিং যে ডায়াগোনাল এলিমেন্ট আছে, মানে প্রধান যে কর্ণ আছে, ঠিক আছে, যে কর্ণগুলো আছে, সেই কর্ণে আমরা অলওয়েজ দেখবো ভ্যালু অলওয়েজ 0 আছে। তাহলে যে ধরনের ম্যাট্রিক্সের, আমি আবারও বলছি, যে ধরনের ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টে মানে প্রধান যে কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট প্রধান যে কর্ণ আছে, সেখানে 0 দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে সেই ম্যাট্রিক্সটা ডেফিনেটলি তোমাদের ম্যাক্সিমাম কেসে বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে। তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের ফর্মুলাটা এরকম, a of ij is equal to minus of a of ij হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 2 of a of ij is equal to 0, তাহলে a of ij is equal to 0 হয়। তাই জন্য বিপ্রতিসম ম্যাট্রিক্সের অলওয়েজ a11 a22 a33 এলিমেন্টগুলো 0 দিয়ে ফিল আপ হয়। কি দিয়ে ফিল আপ হয়? ফিল আপ হয় হচ্ছে কি দিয়ে? 0 দিয়ে স্যার, 0 দিয়ে ফিল আপ হয়, কারণ আমরা ফর্মুলা দেখে বুঝতে পারছি a of ij is equal to হয় হচ্ছে মাইনাস অফ a of ij। দেখতেই পাচ্ছ, এই ফর্মুলাটা থেকে দেখতেই পাচ্ছ যে a of ij হয় হচ্ছে মাইনাস a of ji বা ij, একই ব্যাপার, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে বুঝতেই পাচ্ছি যে 2 of a of ij is equal to 0, কারণ আমাদের a11 লেখো আর মাইনাস a11 লেখো,
তাহলে কি হচ্ছে একই তো ব্যাপার, তাহলে 2a11 ইকুয়াল টু 0 হলে a11 কি হবে 0 হবে। তারপর a22 নাও মাইনাস a22 এর সাথে ইকুয়াল, তার মানে কি হলো 2a22 ইকুয়াল টু 0, তাহলে a22 ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি a11 a22 a33 কিন্তু 0 দ্বারা ফিল আপ হয়। কোন ধরনের ম্যাট্রিক্সের? বিপ্রতিসম ম্যাট্রিক্সের। ঠিক আছে, তাহলে এই রুলগুলো কিন্তু আমরা মাথায় রেখে চলবো আমাদের ম্যাথামেটিক্সে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এবার তোমাদেরকে আরেকটা কনসেপ্ট আমি বলি, একটা ম্যাট্রিক্সকে আমরা বিপ্রতিসম এবং প্রতিসম ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে করতে পারি? একটা যে কোনো ম্যাট্রিক্সকে এই দুটো দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? দেখো, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু হয় এ প্লাস এ ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2 প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2। তো আমরা একটা এ ম্যাট্রিক্সকে আমরা কিন্তু একটা স্কিউ সিমেট্রিক এবং সিমেট্রিক ম্যাট্রিক্সের কি যোগফলের আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের কিছু রুলস আছে। উপপাদ্য 1, যে কোনো কর্ণ ম্যাট্রিক্স সর্বদা প্রতিসম হয়। যে কোনো কর্ণ ম্যাট্রিক্স, যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স সর্বদা প্রতিসম হয়। যে কোনো ক্রমের ম্যাট্রিক্স এর জন্য এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স দুটি সর্বদাই প্রতিসম হয়। মানে যে কোনো ক্রমের ম্যাট্রিক্সে এর জন্য, তাহলে এ ম্যাট্রিক্স যে কোনো ক্রমের ম্যাট্রিক্স হোক না কেন, এ ট্রান্সপোজে যে রেজাল্টটা দেয় সেটা অলওয়েজ প্রতিসম দেবে। ঠিক আছে, এগুলো তোমরা চেক করে দেখে নিও। যেমন এইটা একটা উদাহরণস্বরূপ তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে দেওয়া আছে, এটা একটা প্রতিসম। কেন? এটা যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স 3x3, তুমি চেক করে দেখো যে এ ট্রান্সপোজ করলে এই পাবে। ঠিক আছে, তো এই উপপাদ্য এবং এই জিনিসগুলো আমরা পরের দিন আলোচনা করব। আমাদের আরেকটা কনসেপ্ট পড়ানো বাকি রইল, এই দুটো জিনিস পড়িয়ে আমরা কিন্তু প্রবলেম সলভিং এ যাব। তো এটা হয়ে গেল আমাদের মেন অবজেক্টিভ আজকের ক্লাসের। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো গাইজ, এরপর এই প্রবলেমগুলো প্রত্যেকটা ক্লাসে করাবো, ইচ অ্যান্ড এভরি প্রবলেম তোমাদের ক্লাসে করাবো। এরকম কোনো প্রবলেম হবে না যেটা ক্লাসে করাবো না। শুধু এরকম না, তোমাদেরকে দারুণ দারুণ শর্ট ট্রিক শেখাবো, যার মাধ্যমে তোমরা এই প্রবলেমগুলো মানে খুব ফাস্ট করে ফেলতে পারবে। তো এর জন্য অবশ্যই ইজি টু লার্নিং স্কুল চ্যানেলটাকে ফলো করো। ঠিক আছে, তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। প্রীতম স্যার, তোমাদের আমি নাম্বার প্রোভাইড করে দিলাম এখানে 9875445424। তোমাদের যাবতীয় ম্যাথস রিলেটেড কোনো ডাউট থাকলে তোমরা এই নাম্বারে আমাকে পিং করতে পারো এবং তোমরা অবশ্যই জয়েন করে যাবে ক্লাসটা। ঠিক আছে, এর পরের ক্লাসগুলো আমি তোমাদের এই কোশ্চেন সলভিং সেশনটা লাইভ নেব। লাইভ আমি আমাদেরকে বলে দিচ্ছি, নেক্সট উইকে আমরা যখন এই কোশ্চেন সলভিং সেশনটা নেব সেখানে লাইভ নেব এবং সেখানে আমরা কোশ্চেন সলভ করবো এবং প্রত্যেকটা কোশ্চেনকে 2-3 রকম ভাবে সলভ করব। তো তোমরা দেখে মজা পেয়ে যাবে। সো গাইস, আমি এই চ্যানেলে প্রথম তোমাদেরকে আজকে ভিডিও প্রোভাইড করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগছে এবং তোমরা কনসেপ্টগুলো বুঝতে পারছো, বাড়িতে পড়বে। তোমাদের যদি ইনকেস কোনো ডাউট থাকে, বারবার বলছি, তোমরা এই নাম্বার কন্ট্যাক্ট করবে এবং ইজি টু লার্নিং স্কুলটাকে অবশ্যই তোমরা ফলো করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। কারণ আমাদের একটাই অবজেক্টিভ, যাতে কিনা যারা কিনা ফাইন্যান্সিয়াল ব্যাকের জন্য ভালো এডুকেশন পাচ্ছে না তাদের কাছে আমরা পৌঁছে যেতে চাই, তাদেরকে আমরা সঠিক পড়াশোনা শেখাতে চাই। কারণ এডুকেশন হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটা জিনিস, যেটা দিয়ে তুমি অনেক কিছু চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো তোমাদেরকে শিক্ষিত হতে হবে, তোমাদেরকে এডুকেট হতে হবে, তোমাদেরকে প্রপার কনসেপ্ট শিখতে হবে। কারণ এডুকেশন নেশন, ওয়ার্ল্ড এবং পুরো তোমার নিজের এনভায়রনমেন্টকে স্ট্রং করতে পারে, তোমার লাইফকে চেঞ্জ করতে পারে। তো এডুকেশনের উপরে কখনোই কম্প্রোমাইজ করবে না। আর যেখানে দেবী স্যার এত ভালো একটা ইনিশিয়েটিভ তোমাদের জন্য নিয়েছে, ফ্রি অফ কস্ট তোমাদের 11-12 সায়েন্স পড়াচ্ছে, এবং শুধু তাই নয়, যেখানে যেখানে দরকার দুখানা টিচারকে ইনভলভ করছে, যাতে কিনা তোমরা ভালো করে শিখতে পারো, প্রত্যেকটা টপিক ভালো করে পড়ানো যায়, প্রত্যেকটা টপিকের ডেপথ ক্লিয়ার করা যায় এবং কোশ্চেন সলভিং এর জায়গায় কোনো রকম যেন কম্প্রোমাইজ না হয়। এত কিছু করার পরেও শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করো না বেশি পরিমাণে, যেটা আমরা দেখতে পাই। সেখান থেকে কিন্তু এজ এ টিচার আমাদের খুবই ডিমোটিভেট লাগে নিজেদেরকে, যে আমরা করছি কিন্তু স্টুডেন্টরা আমাদের কাছে ঠিকঠাক পৌঁছাতে পারছে না। তো স্টুডেন্টদের কাছে পৌঁছানোর জন্য, তোমাদের বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য তোমরাই আমাকে হেল্প করতে পারো, তোমরাই আমাদের হেল্প করতে পারো। তো সেই কারণে তোমরা একটু প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই জানাবে। আর আমি আজকে প্রথম একটুখানি এই কমিউনিকেশনে একটু প্রবলেম হচ্ছে, তো সেইটা আমি আস্তে আস্তে ম্যানেজ করে নেব। ঠিক আছে, এবং তোমরা যে কনসেপ্টগুলো শিখলে সেগুলো বাড়িতে রিভাইজ করো। ইন দ্য মিন টাইম যদি তোমাদের কোনো প্রবলেম হয়,
ডেফিনেটলি তোমরা আমাকে রিচ আউট করতে পারো আমার নাম্বার দেওয়াতে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে। এবং যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তারা জয়েন করে যেও। আবারও বলছি ইজি লার্নিং চ্যানেলটাকে ফলো করে নিও। তো থ্যাংক ইউ গাইস। নেক্সট ভিডিওতে আমরা বাকি দুটো কনসেপ্ট এবং তা নয় আরো কিছু হিডেন কনসেপ্ট শেখাবো যেগুলো সাধারণত তোমাদের বইতে মেনশন করা নেই, যেগুলো শিখলে তোমার WBJEE কেন তোমার এই সেমিস্টার এক্সামেও তুমি একটা দারুণ নাম্বার পেতে পারো, যেগুলো শিখলে তুমি এক একটা কোশ্চেন খুব কম সময় সলভ করতে পারবে। তো সেই সমস্ত জিনিসগুলো শেখার জন্য অবশ্যই আমাদের ইজি টু লার্নিং চ্যানেলটাকে ফলো করে নিও। থ্যাংক ইউ গাইস, টাটা, টেক কেয়ার, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।